বারংবার অতিক্রম করে থাকতে এই জন্যই তিনি বড় কবি, এই জন্যই তিনি তার চেতনা বুঝে জেগে উঠেছে একটা আমিত্ব, তার জীবন বুঝে এসেছে দর্শন। এবং কোথায়? এটা সোনারতরীতে। সোনারতরীতে এসেই তিনি জীবন দেবতার সাক্ষাৎ করেছেন। সোনারতরীতে এসেই একজন মানব বিশ্ব মানবে পরিণত হয়েছে। কী করে? এই ক্রমটা যদি আমরা একটু আলোচনা না করি তাহলে সোনারতরীর মূল বিষয়টা বোঝা যাবে না। সোনারতরী কাব্যলিকার আগে আরও 6টি কাব্য তিনি লিখেছেন, যেমন মানসিক ঠাকুরের পদাবলী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবিও গান, কৈয় কুমার, মানসিক এবং সপ্তম কাব্য হচ্ছে তার সোনারতরী। এই 6টা কাব্যের মধ্যে তার যে ক্রমবিবর্তন, একটার থেকে আরেকটায় যে তার উত্তরণ, এবং সোনারতরীতে এসে যে বিশ্ব দর্শনের সাথে জীবন দেবতার সাথে একীভূত হয়ে গেছে। এবং রবীন্দ্রনাথের যদি 3টি শ্রেষ্ঠ কাব্যের কথা বলা হয় তার মধ্যে সোনারতরী একটা, এবং প্রথম বিখ্যাত এবং শ্রেষ্ঠ কাব্য। আমি শুরু করি তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা মানসিক ঠাকুরের পদাবলী। সেখানে তিনি কেমন ছিলেন, তারপর প্রভাত সঙ্গীতে এসে তিনি কেমন হলেন, এরপর মানসিকে তিনি কী করলেন, এরপর তাই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে। মানসিক ঠাকুরের পদাবলীতে তিনি বৈষ্ণব ভাবনায় স্থিত ছিলেন। তিনি বললেন, মরণরে তুকু মমর শ্যাম সমান, মেঘ বরণ তুজো, মেঘ জোটা জুটো, রক্ত কমলকর রক্ত তাপ বিমোচন, করুণ কর তব মৃত্যু অমৃত করে দান, মরণ রে তুকু মমর শ্যাম সমান। এইটার ভাবনা মানসিক ঠাকুরের পদাবলী। কয়েক বছরের মধ্যেই তিনি যখন সন্ধ্যা সঙ্গীত লিখলেন, প্রভাত সঙ্গীত লিখলেন, প্রভাত সঙ্গীতে এসে ওই বৈষ্ণব ভাবনার থেকে সম্পূর্ণভাবে তিনি বিচ্ছিত হয়ে গেলেন। তিনি তাকে নিজেকে উপলব্ধি করলেন, আত্মউপলব্ধি। প্রভাত সঙ্গীতে এসে তার নিজরের সম্পূর্ণ সেখানে তিনি বললেন, আজকে প্রভাতের অবিল কর, কেমনে পচিল প্রাণের পর, কেমনে পচিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই যে গুহার আধার কোথায়? ওই মানসিক কেমনে পচিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে এত বাদন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাদন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাথিয়া যখন উঠেছে পরাণ, তখন কিসের আধার কিসের পাষাণ, পুত্রী যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। এই যে বৈষম্য অবস্থার মধ্যে তিনি আসলেন, তিনি বের হয়ে গেলেন। তিনি মানব থেকে আস্তে আস্তে বিশ্ব মানবের দিকে, জীবন দর্শনের দিকে চলে গেলেন। তারপর তিনি আসলেন ছবিও গানে এসে তিনি আরও একটু ঘোরাঘুরি হয়ে গেলেন। তিনি বললেন, হৃদয় আমার কেমনে আজ গেল, জগৎ আসিয়া তা করিতে ঘোরাঘুরি। এরপরেই এই প্রভাত সঙ্গীতে তিনি বললেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এখানে আমি একটু থামতে চাই। যে রবীন্দ্রনাথ প্রথম বলেছেন মরণে তুহু মম শ্যাম সমান, সেই রবীন্দ্রনাথ বলছেন মরিতে চাই না আমি। এই যে বিবর্তন, এই বিবর্তনটাকে না বুঝে রবীন্দ্রনাথকে বোঝা যাবে না। কারণ রবীন্দ্রনাথ নিজেই বারংবার নিজেকে তিনি অতিক্রম করেন। তারপর তিনি তার প্রভাত সঙ্গীতের পরে তার ছবিও গানের মধ্যে এইভাবে তিনি নিজেকে প্রকাশ করেছেন। তারপর তিনি তার মানসী হচ্ছে সোনারতরীর ভূমিকা। আমি আবারও বলছি, মানসী হচ্ছে সোনারতরী কাব্যের প্রস্তুতি পর্ব। এখানে এসে তার জীবনবোধ, মানুষের প্রেম ভালোবাসা, মানবিক যে সম্পর্ক, এটাকে তিনি নতুন জীবন দর্শন। আমরা যেভাবে দেখে অভ্যস্ত, সেভাবে তিনি দেখেন। এখানে এসে তিনি বলেছেন, মানুষ যে ভালোবাসে তার প্রেমকে, তার প্রেমিককে, তিনি বলছেন যাহা পাস তাই ভালো। হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকু প্রেমের আওয়াজ, সমগ্র মানব তুই পেতে চাস, একই দুঃসাহস কি আছে তো, কি পারিবি দিতে, আছে কি অনন্ত প্রেম পারিবি মিটাতে, জীবনের অনন্ত অভাব। তাই
মধুর সৌর, দেখো তার সৌন্দর্য বিকাশ। মধু তার করো তুমি পান ভালোবেসে, প্রেমে হও বলি চেও না তাহারে, আকাঙ্ক্ষার দর নয় আত্মা মানবের। এই যে একজন ব্যক্তি মানব, একজন ছোট কবি মানসিকতা করে তিনি আস্তে আস্তে জগতের বিশ্বের কবি হয়েছেন এবং সোনার চরিত্রে এসে তিনি তার যে জীবন দেবতার যে তিনি সন্ধান পেলেন, তার যে জীবন রূপ এখানে রূপক করতে ব্যবহার করা হয়েছে। এই সোনার তরী মানে মহাকাল। মহাকাল আমাদের সকল কর্মকে গ্রহণ করে, সংসার জীবন সকল কর্মকে গ্রহণ করে। কিন্তু যখন আমি বলি যে আমিও থাকবো, তখন এই প্রকৃতি বলে যান তোমার আর কাজ নেই, হ্যাঁ তুমি চলে যাও, তোমার কর্মগুলো আমরা রেখে দেব। এই বুধ থেকে উচ্চারিত হচ্ছে তার সোনার তরী কাব্যগ্রন্থ। এবং সঞ্চয়িতায় সংকলিত সোনার তরী কাব্যগ্রন্থে প্রথম কবিতাই হচ্ছে সোনার তরী, মুখ্য কবিতা। এখানে তিনি বলেছেন যেটা, এই যে কৃষক সেটা হচ্ছে আপনার জীবন, হ্যাঁ এই যে ধান যেটা সেটা হচ্ছে মানুষের কর্ম। তিনি বলেছেন গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাকি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা ঘর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানেই ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে পাকা জল পড়িছে খেলা, একখানে ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে পাকা জল পড়িছে খেলা, পরপারে দেখি একা তরু ছায়া মশি বাঁকা, গানখানি মেঘে ডাকা প্রবাদ বেলা, এবারে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি দিয়ে কে আসে পারি, দেখে যেন মনে হয় চিরুবারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিরুবারে। যাও কোন দিকেছে বারেক বিজাও ধরি যেতে কেউ যেটা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খড়ি খেতে, আমার সোনার দাম উড়েতে এসে, যত চাও তত লও তরণী করে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী খুলে যাহা নিয়েছিল কেন ভরে, সকলে দিলাম তুলে ধরে ভিতরে, এখন আমারে লোক করুণা না করে, তখন ঠাই নাই শেষ করি আমারই সোনার দাবি দিয়েছে শ্রাবণ গগন ঘিরে ঘন শূন্য নদীর দিকে রোদির উপরে যাহা ছিল সোনার। এই কবিতার এই যে জীবন এটা হচ্ছে একটা বিশ্ব। রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন তার প্রথম পরিচয় আমরা পেয়েছি এই সোনার তরী কবিতা এবং কাব্যগ্রন্থ। এই সোনার তরী কবিতার মধ্যে আরও কবিতা আছে যেখানে তার অনুভব আরও বেশি স্থিত হয়েছে। আরেকটি কবিতা আছে নৃত্যের কথা, যেখানে আর কত দূরে নিয়ে যাবে বলে বলো কোন পার ফিরবে তোমার সোনার তরী। এইখানে এসে তিনি তার আরও অন্যান্য কবিতার মধ্যে এই যে যন্ত্রণা, এই যে মহাকাল নিয়ে যাবে আমি থেকে যাবো, তাই আমার সান্ত্বনা থাকে, আমার জীবন আমার সেলফ